হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব জিকে পর্ব নাম্বার 2 নিয়ে। তো শুরু করি আমরা আজকের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে? গান্ধী সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? তো এখানে ৪ টি অপশন রয়েছে। আমি আর অপশনগুলো বলছি না, আমি ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি। এবং বাকি যে অপশনগুলো রয়েছে আমরা সেই সম্পর্কে কিছুটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো গান্ধী সাগর বাঁধ এই চম্বল, অপশন এ চম্বল হবে সঠিক উত্তর। এই বাঁধ মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় চম্বল নদীর উপর অবস্থিত। ওকে? আমরা বাকি অপশনগুলো একটু জেনে নেব। যে নর্মদা। এই নদীর উপর সর্দার সরোবর বাঁধ অবস্থিত। সবরমতী। এই নদীর তীরে গান্ধীজির সবরমতী আশ্রম অবস্থিত। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা যদি একটু জেনে নিতে পারি, আমরা আরো অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু উত্তর করতে পারবো। আচ্ছা, তাপ্তি এটি পশ্চিম বাহিনী নদী, যার উপর উকাই বাঁধ। তাহলে এই তাপ্তির উপর কি বাঁধ বলা হয়েছে? একটু খেয়াল রাখবে। উকাই, উকাই বাঁধ, উকাই বাঁধ। তাহলে এখানে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, আমাদের পরবর্তী কোয়েশ্চেন কি আছে? বঙ্গভঙ্গের বিরুদ্ধে ১ম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় কোন পত্রিকায়? তো এখানে ৪ টে অপশন রয়েছে। এখানে স আ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সঞ্জীবনী। ঠিক আছে? কৃষ্ণকুমার কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী পত্রিকা। তাহলে দেখো আমরা পত্রিকাটার সম্পাদককে এটা জানলাম। কে না? কৃষ্ণকুমার মিত্র। কত সালে? ১৯০৫ সালের 6 জুলাই। ঠিক আছে? 6 জুলাই ১ম ব্রিটিশ পণ্য বা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল। আর এই বয়কটের ডাকেই পরবর্তীকালে স্বদেশী আন্দোলনের রূপ নেয়, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আচ্ছা, এখানে ভারতের কথা আমরা এটা সম্পর্কে ইনফরমেশন বলছি না। বাংলার কথা নয়, বেঙ্গলি। বেঙ্গলি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত এবং এই পত্রিকাটিও জাতীয়তাবাদী ভাবধারা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আচ্ছা, আমাদের পরবর্তী কোয়েশ্চেন। প্রাণী জগতের মধ্যে সবথেকে বৃহত্তম গ্রুপ কি? সবথেকে বৃহত্তম গ্রুপ হচ্ছে মোলাস্কা তো হবে না, আর্থ্রোপোডা। ঠিক আছে? এই আর্থ্রোপোডা বা সন্ধিপদী পর্বটি প্রাণী জগতের সবথেকে বৃহত্তম পর্ব। এর মধ্যে কি পড়বে? এদের তো পোকামাকড় রয়েছে, মাকড়সা রয়েছে, কাঁকড়ার মতো যে সমস্ত প্রাণীরা রয়েছে সবই কিন্তু আমাদের আর্থ্রোপোডা বা সন্ধিপদের মধ্যে চলে আসবে। পৃথিবীর মধ্যে প্রায় তুমি ধরে রাখো না 84% ই হচ্ছে এই প্রাণী বা এই পর্বের অন্তর্ভুক্ত। তবে এদের একটা বৈশিষ্ট্য আছে। এদের একটা প্রধান বৈশিষ্ট্য কি বলতো? এদের কঙ্কাল এবং বহিঃকঙ্কাল এবং খন্ডিত এদ এবং খন্ডিত দেহ থাকে। আচ্ছা, বাকি তাহলে মোলাস্কা কোনগুলো? মোলাস্কা হচ্ছে শামুক, ঝিনুক এগুলোকে আমরা মোলাস্কা পর্বের মধ্যে ধরছি। আর এটা হচ্ছে ২য় বৃহত্তম পর্ব। আচ্ছা, আর কি রয়েছে? অ্যানিলিডা। অ্যানিলিডা কোনগুলো? কেঁচো, জোঁক এই যে সমস্ত অঙ্গুরিমাল পর্বের প্রাণীগুলোকে আমরা অ্যানিলিডার মধ্যে ধরছি। ঠিক আছে? আচ্ছা, আমরা পরের কোয়েশ্চেন এ চলে যাব। জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিম্নলিখিতদের মধ্যে কোনটিতে বর্ণিত করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য। ভারতের সংবিধান অনুযায়ী জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানানো আমাদের প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। আর এই মৌলিক কর্তব্যগুলি কত সালে সংবিধানে যুক্ত করা হয়েছিল? ১৯৭৬ সালে। কততম সংবিধান? না, ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এগুলো যুক্ত করা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেন এ চলে যাব। ভারতের বৃহত্তম সেচ খাল হলো কি? এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্দিরা গান্ধী খাল। ভারতের ভারতের দীর্ঘতম খাল, যার পূর্বে নাম ছিল কিন্তু রাজস্থান খাল। তবে একটু জেনে রাখো এর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে ৬৫০ কিলোমিটার। এর দৈর্ঘ্য কত? ৬৫০ কিলোমিটার। এই খাল পাঞ্জাবের শতুদ্র এবং বিপাশা নদীর সংযোগস্থল হারিকে ব্যারেজ থেকে শুরু হয়ে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে জলসেচ করে, যা এই অঞ্চলকে সবুজ করে তুলেছে। এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, বাকিগুলো দেখো আ যেটা রয়েছে সিরহিন্দ খাল বা দোয়াব খাল, ঠিক আছে? বা এই যে যমুনা খাল, এগুলো কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ সেচ খাল। তবে ইন্দিরা গান্ধী খালের মতো অতটা দীর্ঘ নয়। তার মানে সবথেকে দীর্ঘতম হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী খাল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা একটু দেখে নেব। মেগাস্তিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তো মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে আমরা মৌর্য বংশ সম্পর্কে জানতে পারি। আর গ্রিক দূত মেগাস্তিনিস
মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সভায় এসেছিলেন। তাহলে ইনি কার সভায় এসেছিলেন? এটা আমাদের এখান থেকে জানা গেল চন্দ্রগুপ্ত। ঠিক আছে? চন্দ্রগুপ্তের সময়ে এসেছিলেন। আর তার লেখা ইন্ডিকা গ্রন্থে মৌর্য শাসন ব্যবস্থা ও তৎকালীন সমাজ সম্পর্কে বিস্তারিত বিবরণ আমরা পেয়েছিলাম। আচ্ছা, এই যে চালুক্য, পল্লব, গুপ্ত এই রাজবংশগুলি মেগাস্থেনিসের ভারত আগমনের সাথে এখানে সম্পর্ক নেই। ঠিক আছে? আগমনের পরে রাজত্ব করেছিল। তো এখানে আর আমরা বেশি কিছু বললাম না। আমরা চলে যাব পরের কোয়েশ্চেন। এই অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? এখানে ৪ টে অপশন রয়েছে। তো অপটিক্যাল ফাইবার কিন্তু কাজ করবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতির উপর ভিত্তি করে কাজ করছে। ঠিক আছে? এই নীতির মাধ্যমে আলোকরশ্মিকে ফাইবারের মধ্যে দিয়ে বহুদূর পাঠানো সম্ভব হয়ে থাকে। আর প্রতিফলন কি? আলোর ফিরে আসা। আর প্রতিসরণ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোর বেঁকে যাওয়ার ঘটনা। আর বিচ্ছুরণ সাদা আলোর বিভিন্ন রঙে ভেঙে যাওয়াকে আমরা বিচ্ছুরণ বলছি। পরবর্তী কোয়েশ্চেন। কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছিল? তো মৌলিক কর্তব্য আ ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছিল শরণ সিং কমিটি। অপশন এ। শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে জরুরি অবস্থার সময় 1976 এই কমিটি গঠিত হয়েছিল। আর এই অশোক মেহতা কমিটি কি? পঞ্চায়েত রাজ ব্যবস্থার সংস্কারের জন্য বিখ্যাত। আর সারকারিয়া কমিশন কেন্দ্র এবং আ রাজ্যর যে সম্পর্ক তা পর্যালোচনা করার জন্য বিখ্যাত। ঠিক আছে? আমরা পরের কোয়েশ্চেন এ চলে যাব। ঘুমুর লোকনৃত্যটি কোথাকার বা হলো আ কোথাকার, তাই তো? কোন রাজ্যের? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজস্থানের একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী লোকনৃত্য। আসলে এই যে এই ঘুমর এটা কিরকম বলতো? এটা মূলত হচ্ছে ভিল উপজাতি। কোন উপজাতি? রাজস্থানের ভিল উপজাতি। উপজাতির মহিলারা শুরু করলেও পরে রাজস্থানের অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও কিন্তু জনপ্রিয়তা লাভ করে। নৃত্যশিল্পীরা রঙিন ঘাগরা পরে চক্রাকারে ঘোরার মাধ্যমে এই নৃত্য পরিবেশন করেন। চক্রাকারে ঘোরে। ঠিক আছে? আচ্ছা, এই যে মিজোরাম চেরাও বা বাঁশ নৃত্যের জন্য বিখ্যাত। তাহলে মিজোরাম মনে থাকবে আশা করি। আর গুজরাটটা প্রায় তোমরা জানো যে গুজরাটের কি? গরবা। গরবা আর হচ্ছে কি ডান্ডিয়া। আর হচ্ছে ডান্ডিয়া নাচের জন্য বিখ্যাত। আচ্ছা, আমাদের ১০ নাম্বার কোয়েশ্চেন। ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? তো ভারতীয় মহাকাশ গবেষণার জনক হচ্ছেন বিক্রম সারাভাই। ডক্টর বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। তার উদ্যোগেই ১৯৬২ সালে ইসরো গঠিত হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যেমন দেখো এখানে আরেকটা পয়েন্ট একটু জেনে রাখো। রাকেশ শর্মা নামটা চেনা শোনা। আসলে তিনি ছিলেন ভারতের ১ম মহাকাশচারী। বাকিগুলো খুব একটা দরকার নেই। আচ্ছা, ১ম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? এটা আশা করি আমরা প্রত্যেকে জানি যে আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন। সালটা কত? সালটা হচ্ছে ১৯২৮ সালে। তিনি পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন। আর এই আবিষ্কারটাই ছিল কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তরকারী ঘটনা। যা লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে এবং অ্যান্টিবায়োটিক যুগের সূচনা করে। আর এই যে আমরা এখানে দেখছি জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক এরা কারা? এরা হচ্ছে ডিএনএ এর গঠন আবিষ্কারের জন্য বিখ্যাত। কোয়েশ্চেন নাম্বার 12 পোলিও ভ্যাকসিন ১ম কার দ্বারা প্রস্তুত করা হয়েছিল? তো পোলিও ভ্যাকসিন হচ্ছে যে সাল্ক অর্থাৎ জোনাস সাল্ক দ্বারা। কত সালে? না ১৯৫৫ সালে ১ম কার্যকারী পোলিও ভ্যাকসিন তৈরি করা হয়। এটি ছিল একটি নিষ্ক্রিয় বা মৃত ভাইরাস দ্বারা তৈরি টিকা যাকে আমরা আইপিভি বলছি। আচ্ছা, পরবর্তীকালে অ্যালবার্ট সাবিন মুখে খাওয়ার পোলিও টিকা ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন যা পোলিও দূরীকরণে একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করেছিল। এই যে জি জে মেন্ডেল অর্থাৎ কি গ্রেগর জোহান মেন্ডেল ইনি হচ্ছেন বংশগতিবিদ্যার জনক। আর এই যে এল প্রাস্তুর মানে কি লুই প্রাস্তুর জলাতঙ্ক রোগের টিকা এবং পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কারক। আমরা পরবর্তী কোশ্চেনে যাব।
কোন অঞ্চলে খান আব্দুল গফ্ফর খান খোদাই খিদমগার দল গঠন করেছিলেন? তো তিনি দল গঠন করেছিলেন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ। খান আব্দুল গফ্ফর খান যিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত, তৎকালীন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে অহিংস খোদাই খিদমগার আন্দোলন গড়ে তুলেছিলেন। তার অনুগামীরা লাল রঙের পোশাক পরতেন বলেই কিন্তু এই আন্দোলন লাল কোত্তা বাহিনী নামেও পরিচিত। তাহলে এই লাল কোত্তা হওয়ার কারণটা আশা করি বুঝতে পেরেছ? আচ্ছা, এই যে বালুচিস্তান, পাঞ্জাব, সিন্ধু এগুলো পার্শ্ববর্তী অঞ্চল হলেও খোদাই খিদমগার অঞ্চলের মূল কেন্দ্র ছিল কিন্তু উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ। পরবর্তী কোয়েশ্চেন, বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন? বঙ্গদর্শন পত্রিকা। তো বঙ্গদর্শন এই বঙ্গ থেকেই মনে রাখবে বঙ্কিমচন্দ্র। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে? না সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭২ সালে বঙ্গদর্শন নামক মাসিক পত্রিকাটি প্রকাশ করেন এবং তিনি এর ১ম সম্পাদক ছিলেন। ঠিক আছে? আচ্ছা, এই যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ইনি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। স্বামী বিবেকানন্দ ইনি কি উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত প্রভৃতি গ্রন্থ প্রকাশ করেন পত্রিকা। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। এলিফ্যান্ট গুহা কোথায় অবস্থিত? এলিফ্যান্ট গুহা হচ্ছে মহারাষ্ট্রে। এই গুহাগুলি মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে একটা এলিফ্যান্ট দ্বীপ রয়েছে। যার স্থানীয় নাম হচ্ছে ঘোড়াপুরী দ্বীপ। তো এই মহারাষ্ট্রে অবস্থিত। আ এই এলিফ্যান্ট গুহা কত সালে তোমার 1987 1987 এ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে। আর এখানকার সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হলো ভগবান শিবের ত্রিমূর্তি ভাস্কর্য। তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পোর্টেন্ট ১৫ টি কোয়েশ্চেন। আমরা এইভাবে প্রত্যেকটা ক্লাসে ১৫ টা করে কোয়েশ্চেন নিয়ে আসি। তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ একটু জানিও। যদি ভালো লাগে চেষ্টা করব রেগুলার এইভাবে আপলোড করে দেওয়ার। ওকে? চলো।